আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের 5 নাম্বার এপিসোডে। আশা করি আপনারা সবাই আমাদের গল্পগুলো এনজয় করছেন। যারা আপনাদের নিজেদের জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেলের অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। বরাবর মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আশা করি ভূত বাক্সের প্রতিটি এপিসোড আপনারা এনজয় করছেন এবং সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে আমরা আপনাদের কাছে দুটি সত্য জিনের গল্প শেয়ার করব। প্রথমটি খুবই ইন্টারেস্টিং, আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। আমাদের ভূত বাক্সের প্রত্যেকটি এপিসোডই আমরা স্পেশাল আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আপনারা আমাদের এই নতুন চ্যানেলটিকে আশা করি বেশি করে সাপোর্ট করবেন। আমরা বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের প্রথম ঘটনায় চলে যাব। প্রথম ঘটনাটা আশা করি আপনারা অনেক বেশি ভালোবাসা দিবেন এবং দ্বিতীয় ঘটনাও আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে শুনব। আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি গল্পে চলে যাব। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে করে নিয়মিত আপনাদের জন্য গল্প নিয়ে আসতে পারি। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ আরজে ইমরান। এই ঘটনাটি আমার জীবনে ঘটা বাস্তব এবং সত্য একটি ঘটনা। ঘটনাটি যখন ঘটেছিল তখন আমার বয়স মাত্র 12 বছর ছিল। তখন আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম। ছোটবেলা থেকেই আমি মাদ্রাসার প্রতি তেমন একটা মনোযোগী ছিলাম না, যার কারণে আমার আম্মা আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রাইমারি স্কুলে আমার বেশিরভাগ সময় দুষ্টুমি করেই দিন পার হতো। আমার আব্বাজান পেশায় একজন হুজুর ছিলেন, তিনি একটা মাদ্রাসায় পড়াতেন, সেহেতু তিনি এটার ঘোর বিরোধী ছিলেন। আমি মোটামুটি কায়দায় ক্লাস 4 পর্যন্ত পড়েছি। তারপরে আব্বাজান আমাকে স্কুল ছাড়িয়ে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো এই বিষয়টা নিয়ে আম্মার সঙ্গে আব্বার অনেক ঝগড়া হয়, কিন্তু আব্বা যেহেতু এই সংসারের প্রধান ছিলেন সেহেতু আম্মা তার কথায় রাজি হয়ে গেলেন এবং আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। আমি দেখতে বেশ সুদর্শন ছিলাম ছোট থেকেই। আমি এত কিউট ছিলাম যে ছোটবেলায় আমার বেশিরভাগ মেয়ের কোলেই আমার সময় কেটেছে এবং যখন বড় হলাম তখনও সবাই আমাকে আদর করতেন। বিশেষ করে এলাকার যেসব পাশের যেসব প্রতিবেশী আপুরা ছিলেন তারা সবাই আমাকে কোলে নিত এবং বলতো আমি অনেক কিউট হয়েছি। স্কুলে থাকতে অনেক মেয়েরাই আমাকে পছন্দ করতো, কিন্তু সেই সময় এই বিষয়গুলো বুঝতাম না, যার কারণে পরবর্তীতে যখন আমি তাকে হারিয়ে ফেলি তখন এই বিষয়টা বুঝতে পারি এবং এখন এই বিষয়টা আমি বুঝতে পারি। আমার মাদ্রাসায় তখন মাত্র কয়েক পাড়ায় মুখস্থ হয়েছে, বয়স 12-13 বছর হবে। তো আব্বাজান আমাকে প্রায় প্রতি শুক্রবারে মাদ্রাসা থেকে নিয়ে আসতেন, যেহেতু আমি ছোট ছিলাম এবং মাদ্রাসাটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, প্রায় 4-5 কিলোমিটার দূরে, এবং সেখান থেকে আব্বা আমাকে নিজে গিয়ে নিয়ে আসতেন এবং আব্বা মনে প্রাণে চাইতেন যে আমি একজন মাওলানা এবং মুফতি হই তার মতো, কারণ হচ্ছে আমি তার একমাত্র সন্তান ছিলাম। এবং আমরা গ্রামে বসবাস করতাম। গ্রামে বলতে আমি পড়তাম হচ্ছে শহরের একটা মাদ্রাসায় এবং শহর থেকে আমাদের গ্রামের বাড়িটা 3 থেকে 4 কিলোমিটার দূরে, যার কারণে আব্বাজান প্রত্যেক শুক্রবারে আমাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যেতেন। তো ওই দিন ছিল হচ্ছে বৃহস্পতিবারের দিন রাত, যেদিন কিনা আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে। তো আমাদের বাড়িতে আমার বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল, মানে বিয়েটা হঠাৎ করেই এক প্রকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি নিজেও জানতাম না। আমার বড় বোন হাসনার বয়স তখন 19 বছর ছিল এবং সেও একজন হাফেজা আর কি, সেও মাদ্রাসার পড়াশোনা করেছে। তো আমার বড় বোনের বিয়ে যেহেতু ছিল আগামী রবিবারে বিয়ে ছিল, তো সেহেতু হুজুরকে আমার আব্বা ফোন করে বললেন যে আমাকে যেন বাড়ি পাঠিয়ে দেয় এবং আমার আব্বা একটু ব্যস্ত থাকবেন, যার কারণে তিনি আমাকে একা একাই মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসার কথা বলেন। আমি এর আগে এরকম সময় মাদ্রাসা থেকে কখনোই বাড়িতে একা যাইনি। আব্বা মূলত শুক্রবারের দিন সকালবেলা আমাকে আসার জন্য বলেছে, কিন্তু ওই দিন সন্ধ্যার সময় হুজুর আমাকে ডেকে বলল, শোনো হাসান, তোমার আব্বাজান তোমাকে কালকে সকালবেলা চলে যেতে বলেছে। তোমার বোনের নাকি বিবাহ রবিবারে, আগামীকালকে নাকি তোমার বোনকে দেখতে আসবে এবং তোমাকে যেতে বলেছে। আমার কাছে ছুটি চেয়েছে, তোমার আব্বা আসতে পারবে না বলে তোমাকে একাই যেতে বলেছে, তুমি যেতে পারবে না? আমি তখন হুজুরকে বললাম যে হুজুর আমি যেতে পারবো। আমি এত পরিমাণ এক্সাইটেড ছিলাম যে আমি হুজুরকে বললাম হুজুর আমি এখনই যাব। হুজুর তখন বলল এখন কিভাবে যাবে, এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে,
আর একটু পরে নামাজ পড়ে তোমাদের পড়তে বসতে হবে। আমি মূলত এই পড়ার ভয়তে আর বাড়িতে যেহেতু সমস্ত আত্মীয় স্বজন আসবে সেই এক্সাইটমেন্টে আমি হুজুরকে বললাম, না আমি এখনই যাব, মানে এখনই যাব, আমার আব্বার সঙ্গে আমি কথা বলবো। তারপর আব্বাকে ফোন দেওয়া হলো, কিন্তু আব্বা ফোন ধরলো না। হুজুর বললেন কি যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে নামাজ পড়ে তারপর ব্যাগটা গুছিয়ে রওনা দাও। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে হুজুর। আজান দিতে আর 10-15 মিনিটই বাকি ছিল, মানে সন্ধ্যা হয়ে এসেছে। আমি তখন নিজের ঘরে গেলাম। ঘরে গিয়ে দ্রুত সমস্ত জামা কাপড় গোছালাম এবং গুছিয়ে ব্যাগে ভরে ব্যাগটা নিয়ে হুজুরকে, মানে আমার যে প্রতিবেশী স্টুডেন্ট ছিল, আমার যে মানে বন্ধু স্টুডেন্ট, তাকে আমি বললাম কি যে আমি চলে যাচ্ছি। হুজুর নামাজ থেকে বের হলে বলিস যে আমি চলে গিয়েছি, কারণ তখন আজান দিয়ে ফেলেছে এবং হুজুর মসজিদে ঢুকে পড়েছে। এখন যদি আমি মসজিদে যাই, হুজুর নির্ঘাত আমাকে নামাজ পড়ার কথা বলবে। এবং আমি নামাজ না পড়েই ব্যাগটা নিয়ে ওরকম অবস্থায় বাহিরে চলে আসি। বাহিরে আসার পর বাহিরে একটা ভ্যান গাড়ি পাই আমি। ভ্যান গাড়ি পাওয়ার পর বলে কি যে অমুক গ্রামে যাব। ভ্যান গাড়িটা বলে আচ্ছা ঠিক আছে, উঠে বসো। আর যেহেতু ওই সময় আমার বয়স কম ছিল এবং আমার কাছে টাকাও ছিল, সেহেতু ভ্যান গাড়িতে যেতে তো আমার সমস্যা নেই, তাই না? আমি ভ্যান গাড়িতে উঠে বসলাম। উঠে রাস্তা দিয়ে ভ্যান গাড়িটা চলছিল এবং ভ্যান গাড়িটা আমাকে যেখানে নামিয়ে দিল সেইখান থেকে হেঁটে আমাদের বাড়িতে অনেকটা দূরে যেতে হয়, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হবে। এই রাস্তাটা কাঁচা হবার কারণে সন্ধ্যার পরে এদিক দিয়ে কোনো গাড়ি ঘোড়া যেতে চায় না। কাঁচা একটু আবার এটা সোলিং আছে, আর এদিকে একটু বৃষ্টি নেমেছে বলে এই জায়গা দিয়ে কোনো গাড়ি ঘোড়া এখন আর যেতে চাচ্ছে না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, প্রায় ঘন্টাখানিকের কাছাকাছি হবে, কিন্তু কোনো গাড়ি ঘোড়াই এদিক দিয়ে যেতে চাচ্ছিল না। আসলে মূলত সন্ধ্যা হবার পরে এদিকে কোনো গাড়ি ঘোড়া আসতে চায় না। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে আমি চিন্তা করলাম যে বেশি রাত হলে তখন আর যেতে পারবো না, এখনই যেতে হবে। কিছু লোক যাচ্ছিল, তাদের সঙ্গে চলে গেলে ভালো হতো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু কেউ আসছে না। আমার মধ্যে যেহেতু অনেকখানি এক্সাইটমেন্ট ছিল, তো সেহেতু আমি মাদ্রাসার ওরকম অবস্থায় আমি বাড়ির দিকে চলে আসলাম। তখন প্রায় এশার আজানের একটু আগে আগে হবে, মানে মাগরিবের আজানের পরে এবং এশার নামাজের আগে মাঝখানে আর কি, মানে একটু পরে আজান দিবে। তো আমি হাঁটা শুরু করলাম বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। তখন অন্ধকার নেমে এসেছে অনেকটা এবং প্রায় একদম পুরো ঘন কালো হয়ে এসেছে। আমি বাড়ির দিকে যাচ্ছিলাম এবং রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না। আমাদের বাড়িটা যেহেতু কাঁচা রাস্তার মধ্যে দিয়ে পড়ে, একটু সামনে গেলেই বিশাল এক বিরান জঙ্গল পড়ে। জঙ্গল বলতে একটা বাঁশের ঝাড় আছে, সেই বাঁশের ঝাড়টা কাঁচা রাস্তার উপর দিয়ে অনেকটা বয়ে গিয়েছে, প্রায় 10 থেকে 20 মিটার পর্যন্ত শুধুমাত্র বাঁশের এই গাছগুলো আর কি। এবং ওই রাস্তার উপর পাতা পড়ে থাকে সবসময়। তো এদিক দিয়ে ভ্যানে দিয়ে আমরা যেতাম, কিন্তু আমার যেহেতু প্রচণ্ড পরিমাণ এক্সাইটমেন্ট ছিল, আমি বাড়িতে যাব, সমস্ত কাজিনরা এসেছে, তারপর সবার সঙ্গে আড্ডা হবে, সেটা আমি ব্যাগটা নিয়ে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে ওরকম অবস্থাতেই চলে এসেছিলাম। আসলে এরকম অবস্থায় আমার নিজেকে আয়নায় দেখতে অনেক বেশি ভালো লাগে, তো যার কারণে আমি সবসময় এরকম সাদা জামা কাপড় পরতেই পছন্দ করি। তারপর আমি খানিকটা হেঁটে ওই বাঁশ বাগানের কাছে চলে আসলাম, যে বাঁশ বাগানটা আমাদের বাড়ি থেকে খানিকটা আগে পড়ে। আমি ওই বাঁশ বাগানের কাছে এসে একটু অপেক্ষা করলাম, কেউ যদি আসে তার সঙ্গে হেঁটে বাঁশ বাগানটা তার দ্রুত পার হব, কিন্তু কেউই আসছিল না। আর যেহেতু আমাকে দ্রুত বাড়িতে পৌঁছাতে হতো, আমি দোয়া দরুদ পড়ে আমি সামনের দিকে এগোতে শুরু করলাম, ধরো কিচ্ছু হবে না এটা ভেবে। তারপর আমি যখন বাঁশ বাগানের ওই কাজটায় আসলাম, আসার পরে আমি লক্ষ্য করলাম যে পেছন পেছন কেউ একজন হেঁটে আসছে। আমি পেছনে তাকিয়ে আসলে কাউকে এরকমভাবে দেখতে পেলাম না, কারণ জায়গাটা অন্ধকার ছিল এবং আমার কাছে লাইটও ছিল না, এবং এই জায়গাটা আরও বেশি ঘন অন্ধকার দেখা যাচ্ছে। তারপর আমি যখন পেছন দিকে আবার ফিরে তাকালাম, দেখলাম পেছনে কাউকে দেখা যাচ্ছে না এবং একটা অন্যরকম সুঘ্রাণ আমার নাকে ভেসে আসলো। আমি মনে করলাম হয়তো বাঁশের ফুলের ঘ্রাণ হতে পারে, সেটা মনে করে আমি দ্রুত গতিতে সেই জায়গাটা পার হওয়ার চেষ্টা করলাম। তারপর আমি পেছন দিকে মনে হচ্ছিল যে কেউ আমাকে ডাকার চেষ্টা করছে এবং আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি বারবার পেছনে তাকিয়েও কাউকে দেখতে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করেই কেউ আমাকে হাসান বলে পেছন থেকে ডাক দিল, মানে একটা অন্যরকম শব্দ, হাসান, এরকম করে আমাকে পেছন থেকে ডাক দিল। ওই জিনিসটা আমার নাম কিভাবে জানলো বা পেছন থেকে কে ডাক দিল সেটা মনে করে আমি পেছন দিকে তাকালাম, মনে করছিলাম যে আমার গ্রামের কেউই হবে হয়তো আমাকে এরকমভাবে ডাক দিল, কিন্তু না, ডাকার স্টাইলটা একটু ভয়ানক ছিল। আমি যখন পেছন দিকে ফিরে তাকালাম, আমি দেখতে পেলাম আমার থেকে 8-9 হাত দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটার পরনে সাদা রঙের একটা পোশাক এবং মেয়েটার চেহারা সাদা রঙের একটা পর্দা দিয়ে ঢাকা।
মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, শুধু তার চোখগুলো দেখা যাচ্ছে। মানে এর আগে আমি এরকম কোনো মেয়ে মানুষ দেখিনি যার গায়ে কিনা জল করে আলো জ্বলছে এবং যে জামাটা পরে আছে সেই জামাটাও জল করছে। মনে হচ্ছে কোনো মণিমুক্তা দিয়ে এই জামাটা তৈরি। আশপাশটা প্রচণ্ড পরিমাণ অন্ধকার ছিল। এই অন্ধকারের মধ্যেও এরকম মেয়েটার গায়ে আলো জ্বলছে কিসের জন্য আমি সেটাই বুঝতে পারলাম না। আমি খানিকটা ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আর আপনি এখানে কি করছেন? আপনার গায়ে আলো জ্বলছে কিসের জন্য? তখন সেই মেয়েটা আমার কাছে আসতে শুরু করলো। আমি মেয়েটাকে দেখে খানিকটা ভয় পেয়ে পেছন দিকে মানে পেছনে পা হতে শুরু করলাম এবং মেয়েটা আমার দিকে সামনের দিকে আসতে শুরু করলো। আমি সেটা দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করলাম এবং আমি লক্ষ্য করছিলাম যে সেই মেয়েটা আমার পেছন আসছে এবং তার গায়ের যে আলো সেই আলোটা আমার সামনে মানে আমার পেছনে পড়ে আমার নিজের ছায়ায় সামনে পড়ছে। মানে এত সুন্দর আলোকিত আলো আমি কোনোদিন দেখিনি। আমি মেয়েটাকে দেখে ভয় পাচ্ছিলাম, কারণ মেয়েটা এত রাত্রেবেলা এই জঙ্গলের ভিতরে কি করছে আমি সেটাই বুঝতে পারছি না এবং তার গায়ে আলো জ্বলছে কিসের জন্য, একটা অস্বাভাবিক বিষয়। আমি সেটা ভেবেই ভয় পেয়ে দৌড় মারছিলাম। কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমি যত দ্রুত গতিতেই দৌড়াচ্ছিলাম না কেন, মেয়েটা ঠিক তত দ্রুত গতিতেই আমার সঙ্গে দৌড়াচ্ছিল এবং সেটা দেখে আমি প্রচণ্ড পরিমাণ ভয়ে আরও জোরে দৌড়াতে থাকি। কিন্তু আমি লক্ষ্য করি মেয়েটা ঠিক আমার বরাবরই আমার পাশ দিয়ে দৌড়াচ্ছিল এবং আমি যখন মেয়েটার দিকে তাকালাম, মেয়েটার মুখের নাকাবটা হঠাৎ করে সরে গেল এবং দেখতে পেলাম সুন্দরী একটা মেয়ে আমাকে দেখে বলছে, দাঁড়াও, তুমি দৌড়াচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তারপর মেয়েটাকে আমি যত দ্রুতই দৌড়ে পার করতে যাচ্ছিলাম সে তত দ্রুতই আমার সঙ্গে দৌড়াচ্ছিল। তারপর আমি এক জায়গায় হোঁচট খেয়ে পড়ে যাই। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে আমি দেখি মেয়েটা ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে, মানে আমি যেদিকে যাব ঠিক সেদিকে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং মাটি থেকে 3-4 হাত উপরে ভাসছে এবং তার পিঠে এক ধরনের ডানার মতো যেটা কিনা ঝাপটাচ্ছে। সেই ডানার ঝাপটানোর শব্দে পাতাগুলো উড়াউড়ি করছে এবং বাঁশবাগানের পেরিয়ে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তারপর মেয়েটা আমাকে বলল, তুমি ভয় পাচ্ছ কেন হাসান? আমি তো তোমাকে ভয় দেখানোর জন্য কিছু করছি না, তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? এই কথা বলার পর আমি তো আরও ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি বললাম যে, আপনি কে? আপনি আমার পিছু কেন নিয়েছেন? আমি বারবার ঢোক গিলছিলাম এবং আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। তারপর সেই মেয়েটা বলল কি যে, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তুমি অনেক সুন্দর হাসান। এই কথা বলার পর আমি বললাম, আপনি আমার নাম কিভাবে জানলেন? তারপর সেই মেয়েটা বলল কি যে, সেটা দিয়ে কি আসে যায়, আমি তোমাকে পছন্দ করি, সেটাই সব থেকে বড় কথা। তারপর আমি ভয়ে ভয়ে মানে সাহস করে উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়িয়ে তারপর পেছন দিকে মানে হচ্ছে বাঁশবাগানের সাইডে ছোট্ট একটা রাস্তা আছে, মানে মোটামুটি রাস্তা থাকে, তো ওইখান থেকে আমাদের বাড়িটা একদম সোজা আর কি, মানে আমাদের বাড়িটা ডান দিকে পশ্চিম দিকে, তো ওদিক দিয়ে গেলেও আমাদের বাড়িতে পৌঁছানো যায়। তো আমি অনেক সাহস সঞ্চয় করে বাঁশবাগানের ওই ভেতর দিয়ে আমি দৌড় মারলাম এবং একটা কুয়া আছে, সেই কুয়ার পাড় দিয়ে উঠে গেলেই আমাদের বাড়িতে ওঠা যায়। তো আমি সেখান দিয়ে দৌড় মেরে আমাদের বাড়িতে উঠে জোড়াটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম এবং অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘর থেকে সবাই বেরিয়ে আসলো এবং দেখলো আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছি এবং আমার ব্যাগটা কুয়ার পাড়ে পড়ে আছে। কারণ আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম এবং সেই মেয়েটা যখন আমার সঙ্গে কথা বলছিল সেটা দেখে আমি তাকে দেখে পছন্দ করবো কি, তাকে দেখে তো ভয়ই পাচ্ছিলাম আমি প্রচণ্ড পরিমাণে। কারণ কারোর গায়ে আলো জ্বলছে, সে আকাশে ভাসছে, সে নিশ্চয়ই পিচাস জাতীয় কোনো কিছু হবে বা ভৌতিক কোনো কিছু হবে। আমি সেটা ভেবেই ওইখানে গিয়ে তারপরে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার আব্বা দৌড়ে আসলো, দৌড়ে এসে আমার চোখে মুখে পানি ছেটালো। আরেকটা বিষয়, আমি যখন ওখানে ছিলাম তখন আয়াতুল কুরসি পড়তে একদমই ভুলে গিয়েছিলাম। কেন ভুলে গিয়েছিলাম জানি না, তবে এটা আমার পরবর্তীতে মনে পড়লো। তারপর যখন আমার জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার পরে আমার আব্বাজান বললেন, কি ব্যাপার, তুমি এত রাত্রেবেলা, তোমার না কালকে সকালবেলা আসার কথা? আমি তখন বললাম, আব্বাজান আমি আসলে বুঝতে পারিনি যে রাত্রেবেলা এসে এরকম একটা বিপদে পড়বো। তারপর আমি আব্বাজানকে সমস্ত ঘটনা খুলে বললাম। আমার আব্বাজান বললেন, সর্বনাশ করেছো, এটা তো মনে হয় কোনো জিনের আচর অথবা কোনো পিচাস বা পেতনির আচর হবে। তুমি এই বাঁশবাগানের ওদিক দিয়ে কেন আসতে গিয়েছো? ওদিক দিয়ে আসলে কোনো সমস্যা হয় না, কিন্তু তুমি কেন আসতে গিয়েছো এত রাত্রেবেলা? তুমি কালকে সকালবেলা আসতে। আব্বাজান বললেন কি যে, না না, এটা তো ভালো লক্ষণ দেখা যাচ্ছে না, নিশ্চয়ই তোমার উপর কোনো জিনের আচর করেছে, কারণ জিনে আচর না করলে এরকম তো হবার কথা না, নাকি তুমি মিথ্যা কথা বলছো বলো তো? আমি তখন বললাম, না না আব্বাজান, আমি মিথ্যা কথা বলছি না। তারপর আব্বাজান ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার আম্মা আসলেন এবং বড় বোন আসলেন, এসে বললেন, কি রে তোর এত রাত্রে আসার কি দরকার ছিল? আমি তখন বললাম, তোমাদের বিয়ে আর আমি আগে আসবো না, তোমরা আমাকে দেখেই বিয়ে করে ফেলবে। তারপর ওরা হাসাহাসি করতে লাগলো। যাই হোক, হাসাহাসি করে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেল।
আমি বাড়িতে আসলে আমার বড় আপুর কাছে ঘুমাই, কিন্তু বড় আপু এখন আমাকে তার নিজের কাছে রাখতে চায় না, বলে কিছু তুই বড় হয়ে গিয়েছিস, এখন আব্বা মা তো নিজের রুম করে দিয়েছে না, তুই সেখানেই ঘুমা, আমার কাছে কেন ঘুমাতে আসছিস? আমি বললাম কি যে আপু আজকে আমার অনেক ভয় লাগতেছে, আজকে তোমার কাছে শুই। আপু তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে শো। তারপর আমি আপুর কাছে শুয়ে ঘুমিয়ে পড়লাম। যেহেতু আমি তখন ছোট ছিলাম, এই বিষয় সম্পর্কে তেমন বুঝতাম না। তারপর ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম সেই মেয়েটা আমাকে ইশারা দিয়ে ডাকছে এবং বলছে, আমার কাছে আসো হাসান, আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব, তোমাকে অনেক ভালোবাসবো, অনেক আদর করব। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে আমি সঙ্গে সঙ্গেই বিছানার উপর উঠে বসে পড়ি। উঠে বসে এক গ্লাস পানি খাই। পানি খাওয়ার পরে আমি ভাবি যে আবার শুয়ে পড়ি। তারপর আমি একটু দোয়া পড়ে যখন শুতে যাব, ঠিক তখনই আপুর অপোজিটে থাকা সেই জানালার দিকে আমার নজর যায়। আমি দেখি জানালা থেকে বাহিরে স্পষ্ট দেখা যাচ্ছে সেই মেয়েটা দূরে বাহিরে দাঁড়িয়ে আছে এবং আমাকে ইশারা করে ডাকছে। আমি সেটা দেখে সঙ্গে সঙ্গেই চিৎকার দিয়ে উঠি। আমার আপু উঠে যায়, কিন্তু অন্য কেউ টের পায়নি, কারণ চিৎকারের শব্দটা আসতে ছিল। আপু উঠে বলে কিছু, কিরে উঠে চিৎকার দিলি কিসের জন্য? আমি তখন আপুকে বললাম, আপু আমি এরকম একটা জিনিস দেখেছি। আপু বলে কি যে আরে ধুর, এগুলো স্বপ্ন দেখেছিস, এরকম কিছু হয় না। তারপর আপু ঘুমিয়ে পড়লো এবং আমাকে নিয়ে শুয়ে পড়লো। আমার অনেকক্ষণ ঘুম আসছিল না। তারপর আমি লক্ষ্য করলাম আমার সাইডের যে জানলা আছে, সেই জানলা দিয়ে সেই মেয়েটা আমাকে ইশারা দিয়ে ডাকছে। আমি তখন একটু সাহস সঞ্চয় করে সেই জানালার কাছে গেলাম। গিয়ে তখন তাকে বললাম, আপনি কে? আপনি আমার পিছু কেন নিয়েছেন? আর আপনি তো অনেক বড় একটা মেয়ে, আমার আপুর মতো, তাহলে আপনি আমাকে পছন্দ করেন, আমাকে এরকমভাবে বিরক্ত কেন করছেন? আপনি কি চাচ্ছেন? তখন সেই মেয়েটা আমাকে বলল যে, হাসান আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তুমি আসলে অনেক কিউট, আমার তোমাকে ভালো লেগেছে, আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব, যাবে আমার সঙ্গে? আমার ওইখানে গেলে তোমাকে আমি সব কিছু দিব, তুমি যেটা চাইবে সেটাই দিব, ঠিক আছে? তারপর আমি কি জানি কি করে বললাম, আচ্ছা ঠিক আছে, সব কিছুই দিবে তো আমাকে? তখন আমার কেন যেন ভয় লাগছিল না, কারণ মেয়েটা তার মুখের নাকাব সরিয়ে ফেলেছিল এবং তাকে একটুও দেখতে ভৌতিক লাগছিল না। সে দেখতে অনেক সুন্দরী ছিল এবং তার গা থেকে খুব চমৎকার একটা সুঘ্রাণ আসছিল। সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাইরে এসো। আমি বললাম কি যে এখন আমি বাইরে যেতে পারবো না, এখন আমার আব্বু দেখলে আমাকে মারবে আর কি, আর আমি কিভাবে বাইরে বের হব? দরজার সিটকারিতে আমি খুলতে পারবো না, খুললে আব্বু টের পেয়ে যাবে। তখন সে বলে কি যে তোমার বাইরে আসতে হবে না, তুমি জানালা দিয়ে হাত বাড়াও, আমি তোমার হাত ধরলেই তুমি বাহিরে চলে আসবে। অবাক করার মতো বিষয় হচ্ছে, তখন আমি এই বিষয়টা বুঝতে পারিনি। সে যখন হাত বাড়িয়ে আমার হাত ধরলো, তার হাতটা অনেক নরম ছিল, অনেক সফট ছিল। তারপর আমি যখন তার হাতটা ধরলাম, সে বলল যে চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করে ফেললাম। এরপর যখন আমি চোখ খুললাম, আমি দেখলাম আমি খুবই সুন্দর দেখতে একটা জায়গায় চলে এসেছি, যে জায়গাটা একদম পুরো চারিপাশে সাদা আর কি, এবং সাদা রঙের বিল্ডিং আর কি। সেই বিল্ডিংয়ের মধ্যে একটা লম্বা ঘর রয়েছে। সেই ঘরের ভিতরে একটা জায়গায় অনেক খাবার রাখা আছে। আমি আবার বেশ খাবার পাগল ছিলাম। তারপর সেই মেয়েটা বলল কি যে আমার নাম জান্নাত এবং এটা আমাদের বাড়ি, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। ও যে আমাকে এখানে নিয়ে এসেছে আমি সেটা ভেবেই অবাক হচ্ছিলাম না, কারণ হচ্ছে গিয়ে খাবার দেখে আমার তখন মাথা ঠিক ছিল না, এবং ও যে আমাকে এখানে কিভাবে নিয়ে আসলো আমি সেটাও ভাবতে পারছিলাম না, মানে ভাবিনি আমি তখন। তারপর আমি সেই খাবারগুলো খেতে লাগলাম। সেখানে কি নেই, নানান রকমের মিষ্টি, দই, তারপর নানান ধরনের মাংস জাতীয় খাবার, পোলাও, রোস্ট, কোরমা, ফলমূল সব কিছুই আছে। আমি এক এক করে সমস্ত কিছু খেতে লাগলাম। তারপর ও আমাকে বলল যে তোমার কি এসব খেতে পছন্দ, তুমি খাও, ঠিক আছে? তারপর আমি সেগুলো খেতে লাগলাম। আমি তখন বললাম, আচ্ছা আপনাদের এই ঘর তো অনেক সুন্দর, আপনারা কি অনেক বড় লোক? তারপর সেই মেয়েটা বলল, না আমরা বড় লোক হতে যাবো কিসের জন্য, তুমি চুপচাপ করে খাও, তারপর তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? তারপর সে আমাকে খাওয়া দাওয়া শেষ করে একটা জায়গায় নিয়ে গেল, যেটা যে জায়গাটা তার বেডরুম ছিল সেটা বুঝতে পারছিলাম। খুব চমৎকার একটা পাথরের খাট, মানে পাথর দিয়ে তৈরি খাট, এবং তারপর এক ধরনের নরম কোনো কিছুতে একটা তৈরি, এবং সেটার চারপাশে গাছপালা দেওয়া, সেই গাছপালা থেকে আলো জ্বলছে, এবং বাইরে যেসব গাছপালা আছে সেই গাছপালাগুলো বিশাল বড় বড়। আমি সেখানে বেশ খানিকটা সময় কাটালাম এবং সেই বিছানার উপর অনেক খেলাধুলা করলাম, দুষ্টুমি করলাম। তো সে আমাকে বলতে লাগলো, আচ্ছা হাসান তুমি কি এখানে থাকবে আমার সঙ্গে? এখানে অনেক আদর করবো তোমাকে, অনেক যত্ন করে রাখবো, তুমি কি থাকবে আমার সঙ্গে? আমি তখন বললো, হ্যাঁ থাকবো, অনেক সুন্দর জায়গা, কিন্তু আজকে আমাকে যেতে হবে, আমার আপুর বিয়ে, আপুর বিয়ের পরে তোমার কাছে এখানে আসি। আমি বললাম কি যে এই কথা বলার পর সেই মেয়েটা বললো কি যে যার নাম কিনা জান্নাত ছিল, সে বললো কি যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আজকে চলে যাও, হ্যাঁ আমি তোমাকে কালকে আবার নিয়ে আসবো। তখন আমি বললাম, না না কালকে আমি আসতে পারবো না, কালকে আমার সমস্ত কাজিনরা আসবে, তারপর আসবো, ঠিক আছে?
আপুর বিয়ে হয়ে গেলে তারপর আসবো। তারপর এই কথা বলার পর সে আমাকে আমার ঘরে দিয়ে গেল। আমি দেখলাম কি যে আমি আমার নিজের রুমে দাঁড়িয়ে আছি। তারপর আমি শুতে চলে গেলাম। শুয়ে ঘুম থেকে পরের দিন সকালে উঠে, যেহেতু বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল, চারিদিকে শুধুমাত্র অনুষ্ঠান হতে লাগলো এবং সমস্ত যেসব আমার কাজিনরা এসেছিল তাদের সঙ্গে গল্প করতে লাগলাম, খেলাধুলা করছিলাম। যেহেতু ওই সময়টা আমার বয়স 12-13 বছর হবে, আমার খেলাধুলা করারই বয়স। কিন্তু আমি মাঝে মধ্যেই ভিড়ের মধ্যে সেই মেয়েটাকে দেখতে পাচ্ছিলাম, যে মেয়েটা কিনা গত রাতে আমাকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল। আমি যখন তার সাথে সাথে যেতে যাচ্ছিলাম তখন সে উধাও হয়ে যাচ্ছিল আর কি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, এরকম করে বিয়ের 2-3 দিন কেটে যায়। তৃতীয় দিনের মাথায় আমাদের বাড়িতে কিন্তু অনেক মেহমান এসেছিল, যারা কিনা এসব জিন বিশারদ অথবা জিন বিষয় সম্পর্কে অনেক কিছু জানে। তো আমার আব্বু কথায় কথায় তাকে এই ঘটনা বলে এবং যে পীরগুলো এসেছিল তারা বুঝতে পারে যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো জিনের আনাগোনা আছে, কারণ তারা জিনের গন্ধ টের পাচ্ছে। এরকম একটা কথা তারা বলা বলি করতে লাগলো। আব্বু ওই সুযোগে তখন তার ওই কথাটা বললো যে আমার ছেলের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। তখন তাদের মধ্যে থেকে একজন পীর বলল কি যে কি ব্যাপার, এই ঘটনা আমাকে আগে বলুনি কিসের জন্য? তোমার ছেলেকে তো একটা জিনে আছর করেছে, সেটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ওর চোখগুলো দেখো, অস্বাভাবিক। আমার আব্বুগুলো কি যে আমি তো এগুলো বুঝি না, আপনি একটু দেখেন। তারপর আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পর সেই লোকগুলো আমাকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কি একটা এরকম কোনো জায়গায় গিয়েছিলে যে জায়গায় অনেক খাবার আছে, অনেক সুন্দর, মানে ওরকম করে বলতে লাগলো। তখন আমি বললাম কি যে হ্যাঁ, একটা সুন্দরী আপু আছে, সে আমাকে নিয়ে গিয়েছিল। সে বলেছে সে আমাকে আবার সেখানে নিয়ে যাবে, খুব সুন্দর জায়গা, আমাদের এখানেই, অল্প একটু দূরে। তারপর এই কথা বলার পর আমি সেখান থেকে চলে আসলাম। তারপর তারা বলা বলি করতে লাগলো যে এই নিশ্চয়ই তোমার ছেলেকে কোনো পরিতে ধরেছে এবং তোমার ছেলেকে নিয়ে যাবে। তারপর আমার আব্বা বলতে লাগলেন কি করতে হবে ভাই সাহেব বলেন, না হলে তো বুঝতে পারছি না, আসলে আমার একমাত্র ছেলে, যদি তাকে নিয়ে যাই। তখন বললেন কি যে আগে বিয়ের ঝামেলা মিটুক, আর ও বিয়ের আগে কোনো কিছু করবে না, তোমার ছেলেও বিয়ের আগে যাবে না, ওর গলায় একটা তাবিজ দিয়ে রাখবো। তারপর আমাকে আবার ডেকে আমার গলায় একটা তাবিজ দিয়ে রাখলেন। এই তাবিজ দেওয়ার পরেই আমার চোখের যে লাল ভাব ছিল সেই লাল ভাবটা কেটে গেল এবং আমি মূলত এক প্রকার স্বাভাবিকভাবে ফিরে আসলাম। ওই এর আগে যেসব ঘটনা ঘটেছে সব ঘটনা আসলে আমার মাথাতে তখন কিছু থাকলো না আর কি। এবং ওই মেয়েটাকে দেখেও তখন আমি চিনতে পারছিলাম না। তো যাই হোক, ওই দিন বিয়ের রাতে আপু তো চলে গেল বিয়ে হয়ে, আর বাড়িতে তখন মেহমান খুব বেশি ছিল না। তো আপুর রুমে আমি একাই শুয়েছিলাম। তো তখন রাত প্রায় 2টা কি 2:30 হবে। আমার পায়ের কাছে হঠাৎ করে আমি একটা আলো জ্বলতে দেখলাম। আলো জ্বলতে দেখে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। আমি উঠে তখন বুঝতে পারলাম ওই মেয়েটার কথা আমার মনে পড়লো, যার নাম কিনা জান্নাত ছিল। তো আমাকে জান্নাত বললো কি যে তুমি গলায় এই জিনিসটা কেন বেঁধেছো, দ্রুত এটাকে ছুঁড়ে ফেলে দাও। সে একটা রাগী কণ্ঠে আমাকে বলছিল, মানে এই প্রথমবার তার রাগ আমি দেখতে পেলাম। তারপর এই কথা বলার পর আমি বললাম কি যে এই জিনিসটা তো আমি রেখেছি, আমার আব্বুর বন্ধু আমাকে দিয়েছে, বলেছে গলায় পড়তে। তখন সে বললো কি যে দ্রুত এটাকে ফেলে দাও, না হলে কিন্তু তোমার সমস্যা হবে। তারপর আমি তার কথা শুনে তার গলা থেকে সেই জিনিসটা, মানে আমার গলা থেকে সেই জিনিসটা আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি সেই মেয়েটা আমার কাছে আসলো, কাছে এসে আমার পাশে বসলো, বললো কি যে তুমি কি রাগ করেছো, তোমাকে যে জোরে জোরে বকা দিয়েছি, আসলে আমি যেটা বলবো সেটাই করবে, ঠিক আছে? তারপর সেই মেয়েটা যখন আমার পাশে বসে গল্প করছিল, আমার আব্বু তখন হঠাৎ করে রুমের ভিতরে চলে আসে এবং আমাদের বাড়িতে সেই পীরটাও ছিল, যে পীরটা কিনা আমার আপুর বিয়েতে এসেছিল, অনেক দূর থেকে এসেছিল, আব্বুর এক বন্ধু আর কি। তো উনি তখন টের পেয়ে যায় যে এই ঘরের ভিতরে কোনো জিন এসেছে এবং সেটা শুকিয়ে শুকিয়ে উনি আমার রুমে চলে আসে, যেখানে আপুর রুম ছিল। আপু তো আজকে আর নেই। তো তখন এসে সঙ্গে সঙ্গেই সেই পরি মেয়েটাকে আর কি জাদুটোনা বা দোয়া দুরুদ দিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু তাকে ধরতে পারে না, সে জানালা দিয়ে বের হয়ে যায়। তো তখন সেই আব্বুর সেই বন্ধু আমার কাছে জিজ্ঞেস করে যে ও কি বলছে, তোমার গলায় তাবিজ কই? আমি তখন বললাম তাবিজটা তো ও খুলে ফেলতে বলেছে, আমি ফেলে দিয়েছি। তারপর সেই তাবিজটা এনে আবার আমার গলায় পড়ে এবং বলে কি যে কোনো কথা আমি যা বলবো তাই শুনবে, ঠিক আছে? তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে। এবং এর পরের দিন আমার প্রচণ্ড পরিমাণ জ্বর আসলো এবং আমি অনেকটা অসুস্থ হয়ে পড়লাম। তখন সেই আব্বুর বন্ধু বলল কি যে ওকে যেভাবেই হোক এই 7 দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না এবং এই তাবিজ ওর গলায় সবসময় থাকবে এবং সঙ্গে সঙ্গে ওর এই বাড়িটা, মানে ও যে রুমে থাকবে সেই রুমটা বন্ধ দিতে হবে, না হলে কিন্তু তোমার ছেলেকে ওই পরীটা নিয়ে যাবে যে কিনা ওর পিছু লেগেছে এবং ওকে নিয়ে যেতে চায়। এই কথা বলার পর সেই আঙ্কেলটা বললো কি যে আমি তো এখানে থাকতে পারবো না 7 দিন, তবে আমি আজকে তাবিজ দিয়ে যাচ্ছি এবং আজকে বাড়ি বন্ধ করে দিয়ে যাচ্ছি এবং প্রত্যেক দিন এরকমভাবে তোমরা এই কাজগুলো করবে, সেই কাজগুলো শিখিয়ে দিয়ে গেল আর কি। শিখিয়ে দিয়ে যাওয়ার পরে আমার সেই আঙ্কেলটা চলে গেল এবং বললো যে 7 দিনের মাথায় আমি আবার আসবো এবং এসে সম্পূর্ণভাবে এই পরীটাকে এখান থেকে তাড়িয়ে দিব। তারপর সেই আঙ্কেলটা চলে গেল। এরকম করে আমার জ্বর প্রায় 3 দিন ছিল, 3 দিন আমার জ্বর সারছিল না। তো চতুর্থ দিনের মাথায় আমার জ্বর সারলো এবং এরকম করে প্রায়
ষষ্ঠ দিন কেটে গেল এবং সেই আঙ্কেল বলে গিয়েছিল আমি যেন রাত্রেবেলা ঘরের জানালা না খুলি, রাত্রেবেলা যেন ঘরের জানালা বন্ধ করে রাখি। তো এই 6 দিন আমার আব্বা নিজে আমার কাছে ঘুমাতেন এবং আমাকে প্রোটেক্ট করতেন। কারণ হচ্ছে গিয়ে আব্বা জানেন যে আমি কোনো 19-20 হলেই আমার সুযোগ পেলে কিন্তু ওই পরীটা আমাকে নিয়ে যাবে এবং কোনোদিন দিয়ে যাবে না, এবং একবার নিয়ে গেলে সেটা আনা আর সম্ভব হয় না। তো এই কথা বলার পর আমার আব্বা আমার সঙ্গে নিজেই ঘুমাচ্ছিলেন এই 6 দিন। কিন্তু ষষ্ঠ দিনের মাথায় মানে সপ্তম দিন, যেদিন কিনা ওই আঙ্কেলটা আসবে ওই, এবং আব্বা ওই দিন রাত্রেবেলায় আব্বা কোনো একটা কাজে হচ্ছে গিয়ে বাইরে গিয়েছিল এবং বাইরে যাওয়ার পরে উনি হচ্ছে গিয়ে অনেক রাত্রে ফেরেন আর কি। তো এর আগেই হচ্ছে গিয়ে যেটা ঘটে সেটা হচ্ছে আমি তখন ঘুমিয়েছিলাম এবং আমার ঘুম আসছিল না, যেহেতু বিকেলবেলা অনেকখানি ঘুমিয়েছি আমি, এবং আমার আব্বা আমার সঙ্গে ঘুমায়, যে কোনো রাত্রেবেলা ভয়েও আমার ঘুম আসছিল না আর কি। আমি আম্মাকে বলেছিলাম আমার সঙ্গে ঘুমাতে, কিন্তু আম্মা হচ্ছে গিয়ে ওই অসুস্থ ছিল, যার কারণে সে তার নিজের রুমে শুয়েছে আর কি, আগে ঘুমিয়ে পড়েছে। তো আমার ঘুম আসছিল না, আমি তখন লাইট জ্বালিয়ে রেখেছিলাম। তো খানিকক্ষণ বাদে আর কি আমাদের ঘরের যে কারেন্ট ছিল সে কারেন্ট চলে গেল। তখন প্রায় 11টা সাড়ে 11টা হবে, ও রাত 11:30 মানে অনেক রাত। তো তখন আমি কারেন্ট চলে গিয়েছে, যেহেতু জানালা না খুললে সে গরম লাগছে, তো আমি সেটা যেটা করলাম, আমাদের ঘরের পেছনের যে জানালাটা সেই জানালাটা আমি খুলে দিলাম, এবং খুলে দেওয়ার পরে হঠাৎ করেই ওই জানালাটা প্রচণ্ড পরিমাণ গতিতে বাড়ি খেতে লাগলো, এবং বাড়ি খেয়ে আমার মনে হচ্ছিল যে হঠাৎ করে ঝড় উঠে আসবে। তো আমি জানালা লাগাতে গেলাম, কিন্তু কোনোভাবে লাগাতে পারলাম না, এবং বাইরে থেকে কেউ একজন আমার হাত টেনে ধরলো এবং সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আলোকিত হয়ে গেল। এবং আলোকিত হওয়া অবস্থায় দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম সেই পরী মেয়েটা আর কি, যার নাম কিনা জান্নাত ছিল, সেই জান্নাত আমার দিকে উড়ে উড়ে এগিয়ে আসছে, এবং আমি তখন অনেক জোরে জোরে চিৎকার করছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তখন সেই মেয়েটা জান্নাত বলে কি যে, হাসান তুমি কি আমার সঙ্গে যাবে? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি যদি আজকে আমার সঙ্গে না যাও তাহলে আর কোনোদিন আমার সঙ্গে যেতে পারবা না, আমি তোমাকে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। যখন আমি বললাম কি যে হ্যাঁ আমি তোমাকে এখনই নিয়ে যাবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব। মানে বিষয়টা হচ্ছে যখনই এই মেয়েটা আমার কাছে আসতো তখন আমি হিপনোটাইজ হয়ে যেতাম, এবং আমি তাকে যে পছন্দ করতাম এমনটাও না, কিন্তু সে যখন আমার কাছে আসতো তখন আমি হিপনোটাইজ হয়ে যেতাম। এবং ওই বয়সটাও আমার পছন্দ করার মতো বয়স ছিল না, বা সে যে সুন্দরী একটা মেয়ে, তার শরীর নরম, তার হাত নরম, তার ঠোঁট নরম, বা সে যে একটা মানে অপ্সরা বা পরী, এই বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, যেহেতু ওই সময় আমার বয়ঃসন্ধিকালও ঠিকঠাক মতো হয়নি। তো যাই হোক, আমার তখন হচ্ছে গিয়ে আমি তার সঙ্গে চলে যাওয়ার জন্য তাকে বলি। ঠিক তখনই আমার আব্বু ঘরে প্রবেশ করে এবং দেখে কি যে আমাকে হচ্ছে সেই পরিমেয়টা নিয়ে যাওয়ার জন্য প্রায় অনেকটাই বের করে ফেলেছে আমাকে ওই জানালা দিয়ে। তো আব্বুর সঙ্গে সঙ্গে এসে আমাকে টেনে ধরে, এবং টেনে ধরার পরে সে দোয়াদুত করতে থাকে এবং আমি নিচের সিটকেও পড়ে যাই। তারপর হচ্ছে গিয়ে সারা রাত আমাকে ওরকমভাবে রাখা হয়, এবং ওই আঙ্কেলটাকে ডাকা হয় শহর থেকে। তো উনি হচ্ছে গিয়ে প্রায় রাত 2টার দিকে আসার পর সেই পরী মেয়েটাকে আসলে হাজির করে ওইখানে। হাজির করার পরে ওই জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম, হাজির করার পরে সে ওই জানালা দিয়ে কথা বলছে, আঙ্কেলটা কথা বলছে তুই কি চাস। তখন সেই পরী মেয়েটা বলল কি যে আমি হাসানকে চাই, ওকে আমি ভালোবেসে ফেলেছি এবং ওকে আমি নিয়ে যেতে চাই, আমি ওকে পছন্দ করি, এবং আমরা পরিমেয়েরা একবার যে ছেলেকে পছন্দ করি সেই ছেলেকে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে চাই, এবং ওকে আমার ভালো লেগেছে, আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। এই কথা বলার পর আঙ্কেল বললেন কি যে ও হচ্ছে মাত্র 12-13 বছরের বাচ্চা একটা, তুই কি কীভাবে নিয়ে যাবি? আর মানুষের সঙ্গে পরীদের কোনো মিলন কখনো হয়? শুনেছিস এই কথা? তুই এখনই এখান থেকে চলে যাবি, না হলে কিন্তু তোর কপালে শনি আছে। তখন সেই পরিমেয়টা প্রথমে একটু অনেক রাগ দেখাতে শুরু করে, কিন্তু আঙ্কেল মানে তাকে একটু ক্ষতি করে আর কি, তাকে কষ্ট দেয়। তখন সেই পরিমেয়টা বলে কি যে আমাকে ছেড়ে দেন, আমাকে ওকে দিয়ে দেন, এবং সে অনেক কান্নাকাটি করে। আমি আব্বুকে বলছিলাম আব্বু আমি ওর সঙ্গে চলে যাই, মানে ওর কান্নাকাটি দেখে আমার খুব খারাপ লাগছিল, খুবই বাজে অবস্থা, আমার নিজেরই খুব খারাপ লাগছিল। তখন সেই পরিমেয়টা জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, এবং উনি হচ্ছে গিয়ে প্রায় 3-4 হাত উপরে একদম টিনের যে কাছাকাছি, সেই টিনের কাছাকাছি ও হচ্ছে গিয়ে ভেসে থাকে, এবং তার গা দিয়ে তখনও সেই সুন্দর ঘ্রাণটা আসছিল, সকলেই সেই ঘ্রাণটা পেয়েছে, এবং সেই আলোটা জ্বলছিল চকচক করে। এবং সেই পরিমেয়টা যে এত সুন্দরী ছিল যে আমি কেন বুঝতে পারলাম না যে তখন কেন তার প্রেমে আমি পড়লাম না, তখন কেন আমার অল্প বয়স ছিল, সে বেশি বয়সে কেন আমার কাছে আসলো না। তো ওই মেয়েটা প্রচণ্ড পরিমাণ কান্না করছিল এবং বলছিল কি যে হাসানকে আমাকে দিয়ে দেন, আমি হাসানকে নিয়ে যেতে চাই, আমি হাসানকে অনেক বেশি ভালোবাসি। তো অনেক কষ্ট সহ্য করেও সে ওখানে দাঁড়িয়েছিল, আমার সেই আঙ্কেলটা তাকে অনেক কষ্ট দিয়েছিল, আমি দেখতে পাচ্ছিলাম, আমি নিজেই কান্না করে দিয়েছিলাম। আমি আব্বুকে বললাম আব্বু জান্নাতকে ছেড়ে দেন, জান্নাত খুব ভালো, আমি ওর সঙ্গে চলে যেতে চাই। তখন আবার সেই আঙ্কেলটা আমার কপালে হাত রাখলো, হাত রেখে বললো কি যে তুমি চুপ করো, তুমি কোনো কথা বলো না, একটা দোয়া পড়ে আমাকে বসতে বললেন, আমি বসে পড়লাম।
আমি শুধুমাত্র দেখছিলাম যে, এবং আমার কোনো কিছু করার ছিল না। তখন আমার মনের মধ্যে একটু একটু অনুভূতি তার জন্য হচ্ছিল যে সে দেখতে এত সুন্দরী, সে আমাকে এত পরিমাণ ভালোবাসে, পছন্দ করে, আমাকে নিয়ে যেতে চায়। আমার কেন যেন মনে হচ্ছিল যে আমি তার সঙ্গে চলে যাই, কিন্তু সেটা তো প্র্যাকটিক্যালি সম্ভব না। তারপর যাবার সময় সেই পরিমেয়েটা মানে অনেক কষ্ট হয়েছিল, তখন বলে কি যে আমি অনেক কষ্ট পাচ্ছি, আমি আর থাকতে পারছি না এখানে। তবে আপনার কষ্টটাও বুঝলেন না। আমি আসলে হাসানকে অনেক ভালোবাসি এবং অনেক পছন্দ করি। হাসান আমার প্রাণের থেকেও অধিক। আমি হাসানকে নিয়ে যেতে চাই, দয়া করে আপনারা নিয়ে যেতে চান। তার চোখের পানি টপটপ করে নিচে পড়ছিল। তাকে দেখি এত পরিমাণ খারাপ লাগছিল, আমি যে বলে বোঝাতে পারবো না। এবং ওই সময়ের খারাপ লাগাটা আমার এখনও কাজ করে। আমার মনে হয় যে আমি কেন সেদিন তাকে যেতে দিলাম। আমি যদি তার সঙ্গে চলে যেতাম তাহলে হয়তো অনেক সুখে থাকতে পারতাম। এরপরে সেই মেয়েটা সেখান থেকে অনেক শব্দ করে, চিৎকার করে জানালা দিয়ে, মানে এক প্রকার আলো হয়ে জানালার ভেতর দিয়ে বের হয়ে যায়। এবং বের হয়ে যাওয়ার পরে আঙ্কেল বলে কি যে ও চলে গিয়েছে, ও আর কখনো আসবে না। তো যাই হোক, ওই ঘটনার পরে আমার স্বাভাবিক হতে প্রায় মাসখানিক সময় লাগে এবং ওই মাসখানিক মাদ্রাসায় যায়নি। এবং কেন জানি না ওই মেয়েটা চলে যাওয়ার পরে আমার শুধুমাত্র ওর কথা মনে হতো এবং ওর চেহারা আমার চোখে ভাসতো। তো যাই হোক, এরকম করে প্রায় বেশ কিছুদিন পরে আমি সুস্থ হয়ে উঠি এবং আমাকে পুনরায় মাদ্রাসায় ভর্তি করায়। আমার পরবর্তীতে প্রায় ৩-৪ বছর পরে গিয়ে, মানে ওর কথা মনে হতো এমন না, মানে সবসময় মনে হতো না এমন না, মনে হতো, কিন্তু ৩-৪ বছর পরে গিয়ে যখন ওর চেহারা আমার চোখে ভাসতো, ওর চেহারা কিন্তু আমার মুখস্থ ছিল, যার সঙ্গে আমি ঘুরে এসেছি, যার হাত ধরেছি, যাকে আমি জড়িয়ে ধরেছি, তার অনুভূতি কি এত দ্রুত ভোলা যায় কিনা। ওরকম ও যেসব সেন্ট দিত, ওইরকম সেন্ট আমি এখন পর্যন্ত কোথাও পাইনি। এই পুরো বিশ্বে, বাংলাদেশে আমি কোথাও পাইনি আর কি ওই রকমের সেন্ট। হয়তো ওদের দেশের সেন্ট হবে এটা। এবং সেই মেয়েটা যে একটা জিন ছিল সেটা আমি পরবর্তীতে গিয়ে জানতে পারি। এবং পরবর্তীতে আমি আগেও বুঝতে পারছিলাম না, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি যে সেই মেয়েটা একটা জিন ছিল এবং পরি ছিল, একটা পরি মেয়ে ছিল। তো যাই হোক, সেই মেয়েটার জন্য আমি প্রায় আজকে 9 বছর অপেক্ষা করছি। তার প্রতি আমার ভালোবাসাটা পরে আসে। আমি বুঝতে পারি যে সে আমাকে কতখানি ভালোবেসেছিল, তার প্রতি আমার ভালোবাসাটা পরে আসে। এবং পরবর্তীতে আমি তার জন্য অনেক অপেক্ষা করেছি, এখন পর্যন্ত অপেক্ষা করি। আমার আব্বাজান আমাকে বলে যে বিয়ে করিস না কিসের জন্য। তো আব্বাজান আমাকে বিয়ে করার জন্য অনেকবার বলেছে, আর আমার বয়স তো খুব বেশি না। আমি এখনও অপেক্ষা করি যে জান্নাত যদি আমার জীবনে আবার আসে। জান্নাত যেহেতু আমাকে এত পরিমাণ ভালোবাসে, যেহেতু সেই হুজুরটা আমাকে বলেছিল যে আর কোনোদিন আসবে না, আমার আব্বাজানকে বলেছিল আর কোনোদিন আসবে না, তবে আমি বিশ্বাস করি জান্নাত যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে একদিন আমার কাছে আসবে। এবং সেটা এখন হোক বা 10 বছর পরে হোক, আমার কাছে জান্নাত অবশ্যই আসবে। আমি জান্নাতকে এখন খুব পরিমাণ মিস করি। তখন হয়তো তার ভালোবাসাটা আমি বুঝতে পারিনি, কিন্তু এখন তার ভালোবাসাটা আমি খুব করে বুঝতে পারি। মাঝে মধ্যে তার কথা চিন্তা হলে আমার বুকটা শূন্য হয়ে যায়। তারপর আর কি, আমি তার জন্য এখনও অপেক্ষা করি। সে যদি আসে আমার জীবনে, আমার জীবনটাকে সমৃদ্ধ করতে, আমি জান্নাতকে সত্যি সত্যি এখন ভালোবেসে ফেলেছি। প্রিয় দর্শক, এই ছিল হাসানের জীবনের ঘটনা। আশা করি হাসানের জীবনের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। আর আপনাদের জীবনের কারো যদি ঘটনা থাকে, সেই ঘটনা আমাদেরকে লিখিয়ে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর বরাবর মতো কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে আছি। আমাদের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন জাফর নাম একজন। আমরা জাফরের ঘটনায় চলে যাব। তার আগে বলে রাখি, আপনারা যদি আপনার জীবনের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং সব কিছুর ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমাদের গল্পগুলো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আমরা শুনুন সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাই। আপনারা শুনছেন ভূত বাক্স উইথ RJ ইমরান। কে ওখানে? কথা বলছো না কেন? প্রিয় ইমরান ভাই, ঘটনাটি আমার নিজের সঙ্গে ঘটা এবং এটা এক প্রকার দুষ্টুমি করতে গিয়ে আমার সঙ্গে ঘটেছিল এবং সেটা বন্ধুবান্ধবের সঙ্গে বাজি ধরে। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তাম। আমরা একটা কলেজে পড়তাম। সেই কলেজের কিছু বন্ধু ছিল, তাদের সঙ্গে এক প্রকার ভূত FM নিয়ে কথা কাটাকাটি হওয়ার ফলে তারা বলে কি যে যদি রাত্রেবেলা আমি কবরস্থানে থাকতে পারি বা কবরস্থানে গিয়ে ফিরে আসতে পারি, তাহলে তারা আমাকে 2000 টাকা দিবে এবং যা খেতে চাইবো তাই খাওয়াবে।
তো এই কথা বলার পর আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই, কারণ আমরা সবাই রাত্রেবেলা একসঙ্গে যখন হতাম বন্ধু বান্ধব মিলে তখন ভূত এফএম শুনতাম খুব। তো কার বেশি সাহস সেইটা নিয়ে মোটামুটি আমাদের মধ্যে তর্কাতর্কি হয়, এবং তর্কাতর্কি হওয়ার পরবর্তী সময়ে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে এবং ইনডাইরেক্টলি ঘটে যাওয়ার ফলে পরবর্তীতে আমার অনেক সাফার করতে হয়। তো যাই হোক, ঘটনাটি এমন ছিল যে একদিন সন্ধ্যাবেলা আমরা সবাই আড্ডা দিয়েছিলাম, ঠিক তখনই আমার এক বন্ধু ছিল, সে বলল কি যে তুই যেহেতু এতই সাহস দেখাচ্ছিস, তাহলে তুই যদি কবর স্থানে অথবা শ্মশান ঘাটে 1 ঘন্টা কাটাতে পারিস তাহলে আমি বিশ্বাস করব যে তোর সাহস আছে। এবার তুই বল যে তুই কোথায় সময় কাটাতে চাস। তো আমি তখন বললাম কি যে শ্মশান ঘাটে না, কবর স্থানে যাব, কবর স্থানে ভয়ানক বেশি হবে। এই কথা বলার পর সবাই রাজি হয়ে যায়। আমাদের মধ্যে একজন বন্ধু ছিল, সে বলল কি যে কবরস্থান তো পবিত্র জায়গা, সেখানে তেমন ভূত প্রেত বা এরকম কোনো কিছুর আনাগোনা থাকবে না বা ভয়ানকের কিছু নেই। তুই যদি সাহস থাকে তাহলে শ্মশান ঘাটে সময় কাটিয়ে দেখাতো, যদি পারিস তাহলে আমি বুঝবো যে তুই অনেক সাহসী। এই কথা বলার পর আমি রাজি হয়ে যাই, বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু বললি তাহলে আমি প্রথমে আধা ঘন্টা কবরস্থানে থাকবো এবং আধা ঘন্টা শ্মশান ঘাটে থাকবো, এটা কেমন হয়? এই কথা বলার পর ওরা বলল কি আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের বন্ধুর এক বাইক ছিল, সেই বাইকটা নিয়ে আমরা প্রথমে কবরস্থানে যাই। আমাদের ওখানে এক গোরস্থান ছিল, সেই গোরস্থানের মধ্যে ওরা আমাকে রেখে অনেকটা দূরে চলে আসে এবং বলে কি যে তুই এখান থেকে নড়তে পারবি না, কারণ নড়লে আমরা দেখে ফেলবো। কারণ হচ্ছে গুগল ম্যাপে লাইভ লোকেশন শেয়ার করা ছিল তখন। এরপরে আমি বলি কি আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, এবং লাইভ লোকেশন শেয়ার করেই এক প্রকার মোবাইলটা পকেটে রেখে, মোবাইল বের করা যাবে না এরকম একটা শর্তে আমি সেখানে হাঁটাহাঁটি করতে শুরু করি। প্রথম ওরা যখন আমাকে ওইখানে রেখে চলে যায়, আমার খানিকটা ভয় লাগতে শুরু করে, কারণ হচ্ছে কি গোরস্থানের মতো একটা জায়গা, আমি জানি এটা পবিত্র জায়গা, কিন্তু তারপরেও ভয় তো একটু লাগেই। ওরা যখন আমাকে ওইখানে রেখে চলে গেল, আমার কেন যেন বারবার মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ একজন আমাকে খাবলে ধরবে, বা পেছন থেকে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে বা আমার দিকে হেঁটে আসছে। যখনই পেছনে তাকাই তখন দেখি কেউ নেই। আসলে এমনটা অনেকবার হয়, যখন পেছন দিকে মনে হয় যে কেউ আসছে এবং থাবা দিবে, পেছনে তেমন কেউ থাকে না। তো যাই হোক, অনেকটা ভয়ে আমি সেখানে সময়টা কাটিয়ে ফেললাম। আমার ওইখানে অনেকটা ভয় লাগছিল। পরবর্তীতে এটা ভেবে ভয় লাগছিল যে আমি যদি শ্মশান ঘাটে যাই তখন তো আরও বেশি ভয় লাগবে। কবরস্থানের মধ্যে তো তাও একটু একটু সাহস লাগে যে এখানে তেমন খারাপ কোনো কিছু নেই, বা কোনো কিছু আমাকে আঁচড় করতে পারবে না বা ভয় দেখাতে পারবে না, এরকম কোনো কিছু নেই। কিন্তু কবরস্থানের সময়টা অনেকটা পেরিয়ে গেল, প্রায় আর 5 মিনিট সময় ছিল। তখন আমি ফোন দিলাম যে চলো এবার শ্মশান ঘাটে যাই। তো ওরা আস্তে আস্তে 5 মিনিট সময় পেরিয়ে যাবে, তো ওরা আসলো। আসার পরে ওরা আমাকে নিয়ে শ্মশানঘাট, ওইখানে শ্মশানঘাট ছিল আমাদের এক জায়গায়। তো সেখানে হচ্ছে কি আমরা যখন পৌঁছালাম তখন একটু আগেই একটা লাশ পুড়িয়েছে, সেই লাশের পোড়া গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে, এবং সেই লাশের চিতা দাও দাও করে তখন অনেকখানি জ্বলছে, জ্বলে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তখনও জ্বলছে, এবং রাত তখন 12টার কাছাকাছি হবে। আমি যখন কবরস্থানে গিয়েছিলাম তখন 10টা, এবং গ্রামের রাত 10টা মানে অনেক রাত। তো যাই হোক, ওরা আমাকে সেই শ্মশান ঘাটের যে ইয়েটা পুড়ছিল তার খানিকটা পাশে একটু দূরে রেখে আমাকে বললো কি যে ঠিক আছে তুই থাক, আমরা গেলাম। তবে এখানে তোকে বেশিক্ষণ থাকতে হবে না, 20 মিনিট যদি থাকতে পারিস তাহলে তোকে আমরা সবাই মিলে 2000 না 4000 টাকা দিব, এবং সঙ্গে যা ইচ্ছা তাই খেতে পারবি। তো আমার টাকার খুব প্রয়োজন ছিল ওই সময়, তো যার কারণে 4000 টাকার কথা শুনে আমার সাহস আরও বেশি বেড়ে গেল, এবং আমি সেখানে ওরা যাওয়ার পরে বসে থাকলাম। তো হঠাৎ করেই আমার ওইখানে বসে প্রায় 10-12 মিনিট কেটে গেল, আর 8 মিনিট সময় ছিল। তো প্রথম আমার একটু ভয় লাগছিল, কিন্তু যখন টাকার কথা চিন্তা করছিলাম তখন ভাবছিলাম না রে, টাকা তো আমি অনেকটাই পাবো, আর মাত্র 8 মিনিট যদি থাকতে পারি তাহলে হয়তো অনেকটা টাকা পাবো। কিন্তু আমার মনের মধ্যে সবসময় শুধুমাত্র বাজে চিন্তাগুলো আসছিল, যদি কিছু ধরে ফেলে, এবং যে লোকটাকে এখানে পোড়ানো হয়েছে সেই লোকটার আত্মা এসে যদি আমাকে খাবলে ধরে। শ্মশানঘাট সম্পর্কে অনেক বাজে বাজে কথা শুনেছি, আর তখন প্রায় 12টা বেজে আসছিল, এবং গুগল ম্যাপে লাইভ লোকেশন শেয়ার করা আছে, আমি চাইলে এখান থেকে সরতে পারবো না, যদি সরি তাহলে হয়তো ওরা আমাকে টাকা দিবে না। তো এই কথা শুনে চিন্তা ভাবনা করে আমি সেখানে আসলে বসে রইলাম ততক্ষণে। তো হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম যে পিছনে একটা বিশাল বটগাছ ছিল, সেই বটগাছ থেকে কিছু একটা নিচের দিকে নেমে আসছে, এবং আমি স্পষ্ট দেখতে পেলাম, কারণ তার চোখগুলো জলজল করে জ্বলছিল। তো এটা দেখে আমি আসলে খানিকটা সাইডে সরে যাই। তো আমি ভাবছিলাম যে জিনিসটা কি হবে, কোনো পশু টশু হবে কিনা, কোনো প্রাণী, বিড়াল টিড়াল যারা কিনা। তো এটা ওই আগুনের আলোতে খানিকটা দেখা যাচ্ছিল, এবং দূরে একটা আলো জ্বলছিল, সেই আলোতে সেই চোখটা জল করছিল আর কি, সেটা বোঝা যাচ্ছিল। এবং প্রথমে ছিল হচ্ছে নীল কালারের রং, তো আস্তে আস্তে সেটা হতে হতে লাল হয়ে গেল, এবং সেটা আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসতে লাগলো।
তখন সময় খুব বেশি ছিল না, যেহেতু 5 মিনিট আগে ফোন দেওয়ার কথা ছিল। আমি ফোনটা বের করে যখন লাইটটা সামনের দিকে মারলাম, আমি দেখতে পেলাম সামনে একটা জিনিস দাঁড়িয়ে আছে। জিনিসটার পা হচ্ছে গিয়ে মাটি থেকে অনেকটা উপরে এবং তার মাথায় বিরাট বড় বড় শিং, এবং সে যেরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে, তার বিশাল লম্বা লম্বা দাঁত এবং শরীরে প্রচণ্ড পরিমাণ বড় বড় লোম। সেই লোমগুলো ঝুলে পড়েছে, এরকম অবস্থা, কিন্তু মুখে কোনো লোম নেই। মুখের বর্ণটা এমন যে যেন মনে হয়েছে কেউ তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, এবং মুখ থেকে অনবরত লালা ঝরে পড়ছে, এবং মনে হচ্ছে যে আমাকে তার ওই দাঁতটা বসিয়ে কামড় মেরে দিবে। তো আমি যখন তাকে লাইট মারলাম, লাইট মারার সঙ্গে সঙ্গেই আমি সেটা দেখে এত পরিমাণ ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে ততক্ষণে ওই মানে ফোন কলটা ওদের কাছে চলে গিয়েছে, এবং আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে আমি সঙ্গে সঙ্গেই চিৎকার করে উঠি। তো চিৎকারের শব্দ ওরাও ওইখান থেকে শুনতে পেয়েছে, মানে অনেকটা দূরে ছিল, এবং এই ফোন যখন রিসিভ হয়েছে, রিসিভ হওয়ার পরে ওরা সেই ফোনের শব্দ শুনতে পেয়েছে। তো ওরা যখন এই ফোনের শব্দ শুনে দ্রুত বাইক টেনে আসলো। বাইক টেনে আসার পরে দেখলো কি যে আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে আছি, এবং ওরা যখন বাইকের লাইটটা যখন সেই দূর থেকে মারলো, তখন দেখলো কি যে কিছু একটা দৌড়ে সেই গাছে উঠে গেল। কিন্তু ওরা যখন এসে সেই গাছের দিকে লাইট মারলো, সেখানে কোনো জিনিস দেখতে পেলো না, কিচ্ছু দেখতে পেলো না। সেই গাছের চারিপাশে ওরা খোঁজাখুঁজি করলো, এবং আমি সেন্সলেস হয়ে পড়ে আছি। তো যখন আমাকে ধরে টরে নিয়ে গেল এবং একটু শ্মশানের বাইরে নিয়ে চোখে মুখে পানি ছিটালো, তখন আমি বললাম কি যে এরকম ঘটনা, এরকম একটা জিনিস দেখেছি, তোরা যদি না আসতি তাহলে হয়তো ও আমাকে খেয়ে ফেলতো, আমাকে মেরে ফেলতো। তো যাই হোক, এই কথা বলার পর ওরা আমাকে বাসায় নিয়ে যায়, এবং আমি প্রচণ্ড পরিমাণ ভয়ে, ওই সময় আমার প্রচণ্ড পরিমাণ জ্বর চলে আসে, যে ভয়ে আমি আর কিছু বলতে পারি না। তো যাই হোক, আমি যে এরকম একটা কাণ্ড করেছি সেটা পরিবারের কেউই জানতো না, আর আমরা যেহেতু মেসে থাকতাম সেহেতু ওইটা জানার কোনো ওয়েও ছিল না। তো আমার ওই সময় প্রচণ্ড পরিমাণ কাঁপুনি দিয়ে জ্বর আসে, এবং সবাই আমাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর কি, যে কী না কী ঘটলো। তো যাই হোক, পরের দিন সকাল হতে না হতেই আমার শরীর সুস্থ এবং অনেকটা স্বাভাবিক হয়ে উঠলাম। আমি তখন ভয় পেয়েছিলাম আসলে রাত্রেবেলা, এবং সারা রাত পরে আমার কিন্তু ঘুম হয়নি। আমি শুধু বারবার বলছিলাম যে ওই জিনিসটা আমাকে ধরলো, আমাকে মারলো, আমাকে ধরে মেরে ফেলবে। তো যাই হোক, ওরকমভাবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম। আমার জ্বর তখন ছিল না শরীরে, কিন্তু একটু অস্বাভাবিক লাগছিল, শরীর অনেক ব্যথা করছিল। তো আমি তখন উঠে সারা ক্লাসে যাই, এবং ক্লাস করে এসে রাত্রেবেলা খাবার খেয়ে সবাই মিলে শুয়ে পড়ি আর কি। আর ব্যাচেলার রুমে মোটামুটি 12টা-1টার আগে তো ঘুম হতো না। তো যাই হোক, সবাই আড্ডা দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। তো আমি যে বিছানায় ঘুমাতাম, আমার হঠাৎ করে মনে হলো যে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আমার গতকালকের বিষয়টা মনে করে ভয় লাগছিল একটু, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারবো না। আমি যখন উঠি, আমার যখন চোখ খোলে, তখন আমি দেখি কি যে আমার 2 হাত বিছানার সঙ্গে কেউ শক্ত করে চেপে ধরে আছে, এবং আমার পেটের ওপর কেউ একজন বসে আছে। আমি হাত পা কোনো কিছু নাড়াতে পারছি না, এবং আমি যখন মোবাইলের আলোটা জ্বালাতে যাব, আমার হাতের কাছেই তখন মোবাইল ছিল, মোবাইলের বাটনটা প্রেস করি। বাটনটা প্রেস করার পরে বাটন থেকে হালকা একটু আলো বের হয়। ফ্ল্যাশ লাইটটা আমি জ্বালানোর সুযোগ পাই না আর কি। সেই ফ্ল্যাশ লাইটের মানে ওই স্ক্রিনের আলোয় তার মুখের উপর পড়ে, এবং আমি দেখতে পাই তার গায়ে সে লোম, স্পষ্ট বুঝতে পারছিলাম যে তার গায়ে লোম আছে, কারণ সে যখন আমাকে চেপে ধরেছে তখন বোঝা যাচ্ছিল যে এটা লোমালা কোনো শরীর, প্রচণ্ড পরিমাণ লোমালা শরীর। এবং যখন আমি তার চেহারার দিকে দেখতে পেলাম ওই হালকা আলোতে, সেই বড় বড় দাঁত, তার গা থেকে লালা ঝরে পড়ছে, চোখগুলো একদম রক্তের মতো গাঢ় লাল, এবং তার চুলগুলো নিচের দিকে বেয়ে পড়েছে, এবং আমাকে সে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। এবং সে বলল কি যে আমি ওইখানে চুপচাপ বসেছিলাম, তুই কেন আমাকে বিরক্ত করলি, এখন তোর জীবন আমি একদম শেষ করে ফেলবো। এই কথা বলার পর সে আমাকে শক্ত করে চেপে ধরেছে, আমি কোনোভাবে নড়াচড়া করতে পারছি না। তো আমি তখন জোরে, যখন আমার গলাতে টিপ দিবে আর কি, ঠিক তখন আমি চিৎকার করে উঠলাম, এবং এর আগে আমি ওইটা দেখে চিৎকার করতে গিয়েছিলাম, কিন্তু চিৎকার গলা দিয়ে বের হচ্ছিল না। কিন্তু হঠাৎ করে ওই সময় শব্দটা গলা দিয়ে বের হলো। বের হওয়ার পরে যখন হোস্টেলে সবাই উঠে পড়লো, মেসের সবাই উঠে পড়লো, উঠে বললো যে কী হয়েছে, তো বললাম কি যে ওই জিনিসটাকে আমি আবার দেখেছি, এবং আমার বুকের উপর বসেছিল। তো ওরা বললো কি যে না, এটা স্বপ্ন দেখেছিস, তুই ভুলভাল দেখেছিস, হয়তো রেস্ট তোর কাটেনি। তো ওরা সত্যি সত্যি দেখতে পেলো যে আমার বিছানার উপর অনেক অবাঞ্ছিত লোম ছিল, যে লোমগুলো আসলে আমার না, একটু অস্বাভাবিক লোম, এবং ছাগলের গায়ে যেরকম লোম থাকে ঠিক ওরকম লোম, এবং আমার শরীরের উপর অনেকটা লালা পড়ে আছে, এবং সেই লালাগুলো অস্বাভাবিক আর কি, খুবই বিশ্রী দেখতে, এবং তাদের গন্ধ আসছিল, অনেক গন্ধ আসছিল, এবং তারা স্পষ্ট বুঝতে পারলো যে সেই জিনিসটা ঘরের ভিতরে এসেছিল। এবং সঙ্গে সঙ্গে ওই রাত্রেবেলা আর কেউই ঘুমাতে পারেনি, কারণ চোখ ঘুমালে যদি আবার সেই জিনিসটা আসে, এবং বুঝতে পেরেছে যে সেই জিনিসটা আমাদের পিছু নিয়েছে, এবং আমাদের ঘর পর্যন্ত যেহেতু চলে এসেছে সেহেতু ওরা আমাদেরকে ক্ষতি করবে। তো পরের দিন আমরা আর দেরি করি না, ফজরের আজান যখন দেয় উঠে আমরা মুয়াজ্জিমের কাছে যাই, গিয়ে বলি যে এরকম ঘটনা। তখন মুয়াজ্জিম বলে যে তোমরা কেন এখানে গিয়েছো, কবরস্থান একটা পবিত্র জায়গা, সেখানে কোনো সমস্যা না, কিন্তু শ্মশানে কেন গিয়েছো তোমরা?
তো এই কথা বলার পর আমরা আসলে সবাই চুপ করে যাই, আসলে তখন তো কিছু বলারও ছিল না। তো উনি তেমন কিছু বুঝতেন না, আমরা সবাই একসঙ্গে নামাজ পড়লাম। নামাজ পড়ার শেষে উনি ওনার যে গুরু ছিল ওনার গুরুর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাকে যখন দেখলেন তখন বললে কি যে আমাকে একটা বদ জিনে আচর করেছে, যে জিনটা কিনা আমার পিছু ছাড়বে না, আমি নাকি তাকে বিরক্ত করেছি ওই সময় এখানে গিয়ে। ওই সময় নাকি ওইখানে বিশ্রাম নিচ্ছিল এবং বিশ্রাম নেওয়ার সময় আমি নাকি ওকে গিয়ে ওখানে বিরক্ত করেছি। তো আমি আসলে ওইখানে গিয়ে মোবাইলে একটা গান ছেড়ে দিয়েছিলাম, তো এই গানের কারণে বিরক্ত হয়েছে। আর আসলে আমার গানটা ছাড়া উচিত হয়, আমি যদি চুপচাপ বসে থাকতাম তাহলে হয়তো তেমন কিছু হতো না, বা যাই হোক যেটা হয়েছে আর কি। তো ওই সময় ওই হুজুরটা বললেন কি যে ও তোমার পিছু ছাড়বে না, ও তোমাকে অনেক ক্ষতি করবে, তো আমি এর সঙ্গে পারবো না, অনেক শক্তিশালী জিন। তো যাই হোক এই ঘটনার পর বেশ কিছুদিন ও আমাকে এরকমভাবে বিরক্ত করে, রাত্রেবেলা আমি ঘুমাতে পারতাম না, আমি হোস্টেল থেকে বাড়িতে চলে যাই। ইভেন বাড়িতে যাওয়ার পরেও আমার সঙ্গে এরকম ঘটনা ঘটতে থাকে। ইভেন আমি তো তখন একা ঘুমাতাম না, আমি একা ঘুমালে সমস্যা হতো, কিন্তু কেউ যখন আমার সঙ্গে থাকতো তখন সমস্যা হতো না। কিন্তু সমস্যা একটা হতো, সেটা হচ্ছে আমাদের যেহেতু টিনের ঘর ছিল, ও রাত্রেবেলা উঠে টিনের চালের উপর দৌড়াদৌড়ি করতো এবং বাইরে থেকে বলতো তোর জীবন শেষ করে ফেলবো, তুই কেন আমাকে বিরক্ত করলি, শুধুমাত্র এই একটা কথা বলতো। মাঝে মধ্যে এমন হতো যে আমাকে মাথায় টোকা দিত এবং বলতো কি যে তুই এটা কেন করলি। তো এটা নিয়ে মোটামুটি কায়দায় 1 মাস আমি সাফার করি। আমি হোস্টেল থেকে বাড়িতে চলে আসি এবং আমার শরীর অনেকটা এত পরিমাণ শুকিয়ে যায় যে আমি আসলে বলে বোঝাতে পারবো না, আমি একদম কাঠের মতো হয়ে যাই শুকিয়ে। আমি সবসময় জ্বরে ভুগতাম এবং সবসময় আমার শরীর খারাপ থাকতো। তো এরকম করে দেখতে দেখতে প্রায় মাসখানেক সময় কেটে যায় এবং আমি বুঝতে পারি না যে আসলে কী করবো। আমি অনেক অনেক কবিরাজ দেখিয়েছি, অনেককে দেখিয়েছি, কিন্তু কোনোভাবেই এই জিনিসটা স্বাভাবিক হয় না। তারপর হঠাৎ করে একদিন সেই হুজুর আমাকে ডাকে, বলে কি যে তোমার এই সমস্যার সমাধান আমার সেই গুরু যে আছে উনি পেয়েছে। তো ওনার আরেকজন গুরু ছিল, সেই গুরু হচ্ছে কি এখানে বেড়াতে এসেছিল, মানে কোনো একটা কাজে এসেছিল বা চিল্লা এসেছিল। তিনি বলেন কি যে তোমার সমাধান আছে, কিন্তু তুমি এই কাজটা ঠিক করোনি। তেমন কিছু হুজুর আমাকে বাঁচান, ওই জিনিসটা তোমাকে বাঁচতে দিবে না। আমার শরীরের অবস্থা দেখেন, আমি আমার শরীর পুরো ভেঙে গিয়েছে, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, বলেছে কোনো রোগ হয়নি, কিন্তু আমার শরীর আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আমি অনেক তাবিজ কবজ পড়েছি, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। তখন তিনি বলেন কি সমস্ত তাবিজ কবজ খুলে ফেলো। আমি ওকে হাজির করেও আমি ওর সঙ্গে কথা বলছি। তারপর ওই রাত্রেবেলা ওই জিনটাকে হাজির করলেন এবং বললেন যে তুই কেন ওর পিছু নিয়েছিস। তখন সেই জিনটা পুষ্টির সেই জিনটা বললো কি যে ও আমাকে বিরক্ত করেছে, আমি এখানে বসেছিলাম, কিন্তু তখন হুজুরটা বললো বিরক্ত করেছে তোকে, মেরেছে তোকে, ঢিল মেরেছে তোকে, কোনো ক্ষতি করেছে? কিছু করেনি, ওখানে বসেছিল, তুই তোর মতো থাকতি, সমস্যা কি? তখন সে বলে কি যে না, ওখানে বসেছিল না, আমি তখন ওইখানে বসে একটু আরাম করছিলাম, ও তখন চিল্লাচিল্লি করছিল এবং জোরে জোরে গান গাইছিল বা শব্দ করছিল, ওইটা শুনে আমি বিরক্ত হয়েছি। তাই বললাম কি, হুজুর যখন জিজ্ঞেস করলো কোনো কিছু করেছিল কিনা, তখন কিছু হ্যাঁ করেছি। তো তারপর বলো কি ওর কাছে মাপ চাও। মাপ চাওয়ার পরে ওকে বলো যে আমি আর কোনোদিন এরকম করবো না, আমার ভুল হয়ে গেছে, মাপ চাও। তো ও হুজুরের কথা বলা মোতাবেক আমি তার কাছে হাত জোর করে মাপ চাই এবং বলে কি যে আমি কোনোদিন করবো না, আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। তো সে মানতে চায় না প্রথমে, পরবর্তীতে বলে কি যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা শুনে মানলাম, এবং আপনি যেহেতু বলেছেন আর আপনার কথা না শুনে আমি পারবো না। কারণ হচ্ছে সে জিনটা বধ হলেও কিছু কিছু মানুষ আছে যাদের কথা তাদের শুনতে হয়, না হলে তাদের হয়তো এর আগেও হয়তো এই যে হুজুরের কাছে ও শাস্তি পেয়েছে, তো এটার ভয়ে হয়তো সে ওইখান থেকে তখন চলে যায়। কিন্তু ওই একটা মাস আমার জীবনে এত পরিমাণ বিভীষিকাময় ছিল এবং আমার একদিন আমি রাত্রিবেলা ঘুমাতে পারতাম না, এত পরিমাণ ভয় থাকতাম সবসময়। তো ওই ঘটনার পরে আমি একটু স্বাভাবিক হই এবং বেশ কিছুদিন পরে আমি আসলে তখন ঘুমাতে পারি এবং আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করার পরে আমার শরীরটা আবার ফিরে আসে এবং আমি সুস্থ হয়ে উঠি। তো হুজুরের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা থাকবে, যিনি কিনা আমাকে এতখানি সুস্থ করে তুলেছেন এবং আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তো আসলে আমি সবাইকে বলবো যে আপনারা এত সাহস দেখাতে যাবেন না যে বাজি ধরে আপনারা শ্মশান ঘাটে চলে যাবেন। আসলে কবরস্থানে ভালো জিন বা ভালো জিনিস থাকলেও আসলে শ্মশান ঘাটে ভালো কোনো জিনিস থাকে না, এবং ওইটা একটা জিন ছিল, যে জিনটা হচ্ছে ওখানে বসে, খারাপ একটা জিন ছিল যে কিনা ওখানে বসে আরাম করছিল এবং আমি ওইখানে যাওয়ার পরে সে বিরক্ত হয় আর কি। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই শুনলেন জাফরের জীবনের ঘটনা। আসলে এমনটা আমরা অনেকবার শুনে থাকি যে শ্মশান ঘাটে অনেক বাজে জিনিস থাকে, সেই জন্য রাত্রেবেলা শ্মশান ঘাটে যাওয়ার জন্য নিষেধ করে, এবং আমরা সেটা বিশ্বাস করি যে শ্মশান আসলে পবিত্র কোনো জায়গা না, কোনো ভালো কোনো জায়গা না। আমাদের কবরস্থান কিন্তু খুব ভালো জায়গা, তো সেখানে অনেক খারাপ জিনিস থাকতে পারে শ্মশানে, সেহেতু আমরা রাত্রেবেলা সব জায়গাগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। এরকম অনেক ঘটনা ঘটে থাকে, আসলে পিচাস, জিন, এইসব অনেক ঘটনা ঘটে থাকে। তো আপনারা আশা করি এইসব জিনিসগুলো এড়িয়ে চলবেন। তো আশা করি আমাদের ঘটনাগুলো আপনার কাছে ভালো লাগছে। কারোর জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদের ইমেল করে জানাতে পারেন, আমাদের ইমেলের অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন,
এবং আমাদেরকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় লিসেনার্স, এতক্ষণ আরজে ইমরান আমি আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন ভূত বাক্স উইথ আরজে ইমরান।